আচ্ছা, তাহলে ভাইয়া আমাদের মোটামুটি আমাদের খনিজ লবণ কিভাবে পরিশোষণ হচ্ছে, এটা না, খনিজ লবণের পুষ্টি কিভাবে আমাদের উদ্ভিদ পাচ্ছে এবং উদ্ভিদের এর অভাবে কি কি সমস্যা হচ্ছে এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। এখন হচ্ছে আমরা পড়ব প্রাণীর পুষ্টিগুলো, অর্থাৎ প্রাণীর জন্য কি কি পুষ্টি দরকার এবং তাদের অভাবে আমাদের শরীরের মধ্যে কি কি সমস্যা দেখা দিতে পারে। ঠিক আছে, এখন আমরা এটা নিয়ে পড়া শুরু করবো। আসি তাহলে, আমি আর কথা না বলে আমাদের পড়া শুরু করে ফেলি। তাহলে প্রাণীর পুষ্টিগুলো কেন লাগতেছে কিংবা এগুলো কীভাবে আসতেছে, খুবই সিম্পল। আমরা যে খাবার গ্রহণ করতেছি, আমরা কোত্থেকে খাবার গ্রহণ করতেছি? আমরা বিভিন্ন উদ্ভিজ্জ বিভিন্ন রকম জিনিস খাবার খাচ্ছি, লাইক আমরা প্রাণীজ খাবারও খাচ্ছি, বিভিন্ন আমরা মাছ মুরগি এইসব খাবার খাচ্ছি, তাই না? ডিম খাচ্ছি, কিংবা উদ্ভিদ থেকে আমরা ডাল খাচ্ছি, বিভিন্ন রকমের কার্বোহাইড্রেট লাইক ভাত রুটি এগুলো খাচ্ছি, তাই না? এবং এগুলো আমরা মেইনলি কী পাচ্ছি? আমরা কার্বোহাইড্রেটের সাপ্লাই পাচ্ছি। কিংবা আমরা প্রাণীজ জিনিসগুলো খাচ্ছি, ওখান থেকে আমরা কী পাচ্ছি? আমরা আমিষের সাপ্লাই পাচ্ছি। এবং এগুলো আমাদের শরীরের মধ্যে ঢুকে তারপর আমাদের শরীরের মধ্যে কী হচ্ছে? মাইটোকন্ড্রিয়াতে শ্বসন প্রক্রিয়ার ফলে আলটিমেট আমার উদ্দেশ্য কি? যাতে অ্যাটিপি তৈরি করতে পারে, তাই না ভাইয়া? আমরা তো সবাই শ্বসনের প্রসিডিউর সব কিছু পড়ে ফেলছি অলরেডি, তাই না? আগের চ্যাপ্টারগুলোতে পড়ে ফেলছি। তাহলে আমার মেইন লক্ষ্য কি? আমাদের অ্যাটিপি তৈরি করা। এই অ্যাটিপিকে আমি কি বলতেছি? শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলতেছি। কেন? বিকজ এই অ্যাটিপির মাধ্যমে আমি সকল রকম শক্তি তোমরা সাপ্লাই দিতে পারতেছি। এই যে ভাই আমি তোমাদের সামনে বকবক করতেছি, আমি এই শক্তিটা কোত্থেকে পাচ্ছি? অবশ্যই আমি আগে খাবার গ্রহণ করছি, ওখান থেকে পাচ্ছি। কারণ ওই খাবারের মাধ্যমে আমার শরীরের মধ্যে কি স্টোর হয়েছে? আমার শরীরের মধ্যে অ্যাটিপি স্টোর হয়েছে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে ভাই এগুলো লিখছে, আমরা যে খাবারটা খাচ্ছি ওই খাবারটা বেসিক্যালি কিসে কনভার্ট হচ্ছে? বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তিতে কনভার্ট হচ্ছে। ওই রাসায়নিক শক্তি থেকে আমরা যে যান্ত্রিক শক্তি, অর্থাৎ আমরা যে কথা বলবো, হাঁটতেছি, এগুলার শক্তিগুলার যোগান পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এবং এই জিনিসগুলো আমাদের কি করতেছে? লাইক প্রত্যেকটা তো আলাদা আলাদা কাজ আছে, এটা আমি তো আগেই পড়ছি, তাই না? লাইক আমি শর্করা খাচ্ছি কেন? যাতে আমার দেহের মধ্যে কি হচ্ছে? আমার দেহের মধ্যে তাপ উৎপাদন হচ্ছে, কিংবা দেহের ক্ষয়পূরণ হচ্ছে, কিংবা এটা সবচেয়ে বেশি হয় কার জন্য? আমিষের জন্য। আমিষ কি করে? দেহের বৃদ্ধি সাধন করে এবং ক্ষয়পূরণ করতেছে। কিন্তু আমি ধরো বিভিন্ন রকম চর্বি জাতীয় খাবার খাচ্ছি, এটা আমার কি করতেছে? এটা আমাদের তাপ শক্তি প্রোভাইড করতেছে, তাই না? অর্থাৎ প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে কিন্তু। আচ্ছা, এখন তাহলে আমি পুরোপুরি জিনিসটা নিয়ে একটু পড়াশোনা করি। এই যে ভাইয়া এই যে লেখাগুলো, এগুলো আমার কেন লাগবে? এগুলো আমার অবশ্যই লাগবে যাতে আমি সৃজনশীলের ঘটা সুন্দর করে আনসার করতে পারি। যেমন খাদ্য অনেকগুলো রাসায়নিক বস্তুর সমন্বয়ে গঠিত হয়, এই রাসায়নিক বস্তুগুলোকে কি বলি? খাদ্য উপাদান বলি। ঠিক আছে? আচ্ছা, এগুলো তোমার জাস্ট লেখার জন্য জানবে। এই উপাদানগুলোর মধ্যে পুষ্টি থাকে, তাই এগুলোকে আমি কি বলি? পুষ্টি উপাদানও বলতে পারি। ঠিক আছে? একটা খাদ্যের মধ্যে একাধিক বিভিন্ন রকম পুষ্টি থাকতে পারে। ঠিক আছে? এখন খাদ্যগুলোকে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করতেছি? 3 ভাগে। এগুলো আমরা সবাই জানি। আমিষের কাজ কি? এগুলো একদম ছোটস্থ রাখা লাগবে। ঠিক আছে? আমি স্টামাক দিচ্ছি, একদম ছোটস্থ রাখা লাগবে। আমিষ কি করে? দেহকে বৃদ্ধি সাধন করবে এবং ক্ষয়পূরণ করবে। অর্থাৎ আমি যে কথা বলার ফলে আমার যে শক্তির অপচয় হচ্ছে, এটা বেসিক্যালি ক্ষয়পূরণ কে করবে? আমিষ করবে। ঠিক আছে? অর্থাৎ আমাকে শক্তি যোগাবে। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু শর্করাও করে, বাট আমিষ যে জিনিসটা করে সেটা হচ্ছে ধরো আমাদের শরীরের মধ্যে অনবরত বিভিন্ন জিনিস কি হতে আছে? ক্ষয় হতে আছে, তাই না? বিভিন্ন রকমের কোষ কিন্তু অনবরত মরতে আছে। ওই কোষগুলোকে আবার কি করতেছে? মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে আবার নতুন কোষ দিয়ে রিপ্লেস করতেছে। এই কাজগুলো বেসিক্যালি কোন ধরনের উপাদান করবে? আমিষ জাতীয় খাদ্য উপাদান করবে। এবং শর্করা কি করে? দেহের শক্তি উৎপাদনে সহায়তা করে। এবং স্নেহ বা চর্বি এগুলা কি করে? এগুলো হচ্ছে তাপ শক্তি, এক কথায় তাপ শক্তি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো পারবো। শুধু কি এগুলো দরকার আছে? প্রধানত 3টা, বাদ বাকি আরও 3টা আছে যেগুলো আমাদের জন্য, তোমার দেহের জন্য অত্যাবশ্যকীয় হিসেবে বিবেচিত। অর্থাৎ টোটাল আমাদের কয়টা দরকার? আমাদের 6টা দরকার। এই 6টা সৃজনশীলের গহতে আসবে। অর্থাৎ কোন 3টা? আমিষ, স্নেহ, তারপর শর্করা, আর এদিকে হচ্ছে খাদ্যপ্রাণ। অর্থাৎ ভিটামিন কি বলা হয় আমরা সবাই জানি। ভিটামিনের আরেকটা নাম হচ্ছে খাদ্যপ্রাণ। ঠিক আছে? খাদ্যপ্রাণ, ভিটামিন, খনিজ লবণ, আরটা কি? পানি। তাহলে এই 3টা আমাদের জানা লাগবে। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে ভিটামিন আমাদের কি জন্য লাগবে? এই যে ভাই আমরা যত রকম ফলমূল খাচ্ছি, ওখান থেকে আমরা সবচেয়ে বেশি কি সাপ্লাই পাই জানো? ভিটামিনের সাপ্লাই পাই। কেন লাগতেছে? কারণ ভিটামিন হচ্ছে আমাদের ইমিউনিটি। কি নাম কি? আমরা সবাই শুনছি এই জিনিসটা, তাই না? ইমিউনিটি বলে এটাকে। কি বলে? ইমিউনিটি। ভিটামিন আমাদের কি করে? ইমিউনিটিটাকে শক্ত করে, অর্থাৎ আমাদের যাতে সহজে কোনো রোগ আক্রমণ করতে না পারে, এটা এনশিওর করে কে? ভিটামিন। এবং আরেকটা কাজ, সেটা হচ্ছে বিভিন্ন রকম রাসায়নিক যে বিক্রিয়া হচ্ছে না আমাদের শরীরের মধ্যে। আমি কিন্তু তোমাকে অলরেডি বলছি, আমাদের যে যকৃৎ বা লিভার আছে না, সেটা কিন্তু এখানে পড়বো আমরা, পরিপাকের মধ্যে পড়বো। যকৃতের মধ্যে 500-র অধিক বিক্রিয়া হয়। কত? যকৃতের মধ্যে কত বিক্রিয়া? 500-এর অধিক বিক্রিয়া হয়। এবং দ্যাটস ওয়াই যকৃতের একটা নাম কি জানো? জৈব রাসায়নাগার। জৈব রাসায়নাগার। ঠিক আছে? বুঝতে পারছি? এই জন্য যকৃতকে এটা বলা হচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা,
তাহলে এই যে ভাই যকৃতের মধ্যে এত বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়াগুলোর জন্য কোনো একটা এনজাইম দরকার না যেটা বিক্রিয়াটাকে খুব সুষ্ঠুভাবে সম্পাদন করবে। এটা বেসিক্যালি কে সাপ্লাই দেয়? ভিটামিন, বিভিন্ন রকম ভিটামিন এটাকে হেল্প করে, ঠিক আছে। খনিজ লবণ অলরেডি আমরা পড়ে ফেলছি, বিভিন্ন ধরনের জৈবিক কাজে কে সাহায্য করে? খনিজ লবণগুলো সাহায্য করে। তারপর হচ্ছে পানি, পানিতে আমরা সব কিছু জানি, পানি তো আমাদের কি কোষের একদম, আমি যদি সাইটোপ্লাজম বলি, সাইটোপ্লাজমের 60 থেকে 70% এবং আমাদের প্রোটোপ্লাজমের 70 থেকে 90% কি আমাদের পানি। একদম এক্স্যাক্টলি বললে সেটা হচ্ছে সাইটোপ্লাজমের 65 থেকে 96%। কত পার্সেন্ট? 65 থেকে 96% কি পানি। অর্থাৎ আমাদের পুরো দেহটাই গঠিত কি দিয়ে? পানি দিয়ে, তাই না? অর্থাৎ আমাদের সব রকম জৈবিক কার্যাবলীর জন্য কি দরকার? পানি দরকার। তাপের সমতা, পানি দরকার। বিক্রিয়া ঠিকভাবে হওয়া, পানি দরকার। কোষের যত রকম কার্যাবলী সঠিকভাবে সম্পাদন হওয়া, কিসের দরকার? পানির দরকার, ঠিক আছে। এগুলো তার বলতে হচ্ছে না আমার। আচ্ছা, এখন হচ্ছে আরও কিছু জিনিস আছে যেগুলো মোটামুটি পুষ্টি না, অর্থাৎ যেখান থেকে আমরা শক্তি পাচ্ছি না, বাট আমাদের এগুলো শরীরের জন্য অত্যাবশ্যকীয় বা খুবই গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজে লাগে। তা আমাদের একটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খাদ্য আঁশ বা রাফেজ। তোমাদের খতে কিংবা গতে অনেকবার আসবে এটা। রাফেজ বলতে কি বুঝো? রাফেজ বলতে কি বুঝো? অনেকবার খতে এটা দিবেই, ঠিক আছে। তো আমার ভালো করে জানা লাগবে। রাফেজ মানে খাদ্য আঁশ। কি? খাদ্য আঁশ। ভাই আঁশ থেকে তো আমি সব কিছু বুঝতে পারতেছি। আঁশ মানে কি? আঁশ মানে সাপোজ ধরো ভাইয়া, তোমাদের সবাই আশা করি মনে আছে, আমরা ধরো বিভিন্ন রকম শাক খাই না? আমরা বিভিন্ন রকম শাকসবজি খাচ্ছি না? ওই যেভাবে আমরা শাক খাচ্ছি, শাক থেকে তো আমরা একটা জিনিস পরিপাক হয়ে আমরা পুষ্টি পেয়ে যাচ্ছি, তাই না? বাট শাকের মধ্যে বেশিরভাগ কি আছে? বিভিন্ন রকম আঁশ বা ফাইবার আছে। ওই ফাইবারগুলো কিন্তু আমাদের মলদার দিয়ে ওই যে তোমার একদম মানে যেরকম আমরা খাচ্ছি ওরকমই কিন্তু বের হয়ে যাচ্ছে। জাস্ট ওখান থেকে ওই আঁশগুলো আমাদের কিসে হেল্প করতেছে? আঁশগুলো হচ্ছে জাস্ট ওরা হচ্ছে কি করে জানো? তোমার মুখ থেকে তোমার পুরো দেহ অতিক্রম করে পায়ে দিয়ে বের হয়ে যাচ্ছে, কিন্তু ওরা তাদের যাত্রাকালে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। এবং তারা পায়ে দিয়ে কেন বের হয়ে যাচ্ছে? মলদার দিয়ে, অর্থাৎ মল হয়ে কেন বের হয়ে যাচ্ছে? বিকজ আমাদের বডির মধ্যে সেলুলেজ, কি নাম? সেলুলেজ, এটা হচ্ছে একটা এনজাইম যেটা হচ্ছে মেইনলি সেলুলোজকে হজম করে, ঠিক আছে। ধরো পাতা, বিভিন্ন ধরনের শাক সবজি, এগুলো কি দিয়ে গঠিত? সেলুলোজ দিয়ে গঠিত। ওই সেলুলোজটাকে হজম করার জন্য কি লাগবে? সেলুলোজ এনজাইম লাগবে। সেটা কাদের ক্ষেত্রে থাকে? সেটা যত রকম গবাদি পশু দেখতেছো না, যারা মেইনলি হরিণ কিংবা আমরা যদি বলি আমাদের গরু ছাগল, সবার ক্ষেত্রে এই সেলুলোজ এনজাইমটা থাকে। দ্যাটস ওয়াই তারা কি খায়? বিভিন্ন রকম পাতা বা ঘাস খাচ্ছে। কিংবা মানুষের ক্ষেত্রে কি হয়? সেলুলোজ এনজাইমটা, কিংবা যত প্রাণী আছে তাদের ক্ষেত্রে সেলুলোজ এনজাইম থাকে না। দ্যাটস ওয়াই আমরা এটা জিনিসটা হজম করতে পারি না, ঠিক আছে। কিন্তু তাই বলে কি এটা আমাদের লাগবে না? অবশ্যই লাগবে। এর রাফেজ হচ্ছে কি করে জানো? আমাদের বৃহদন্ত থেকে পানি শোষণে হেল্প করে এবং আমাদের মলটা যাতে ঠিকভাবে বের হয়, অর্থাৎ আমাদের বাউল যে হ্যাবিট, বাউল মানে তো আমরা বুঝি মল, অর্থাৎ আমাদের মলের যে হ্যাবিট কিংবা আমাদের যে কনস্টিপেশন বলি, অর্থাৎ কষা পায়খানা যেটাকে বলি, এগুলো সবগুলো নিয়ন্ত্রণ করে কে? রাফেজ। আর তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি করে জানো? রাফেজ হচ্ছে আমাদের যখন সে যাত্রাকালে সে হচ্ছে আমাদের যে আমাদের শরীরের মধ্যে যে এক্সট্রা চর্বি আছে যেটা বিষাক্ত, যেটা হচ্ছে আমি যদি বলি এলডিএল, যেটাকে আমরা কি বলি? খারাপ চর্বি বলি আর কি, ঠিক আছে, বা এলডিএল, লো ডেনসিটি লিপোপ্রোটিন। এই এলডিএলটাকে ওরা কি করে? সেটা পরিমাণটাকে তারা কমায় ফেলে, ঠিক আছে। দ্যাটস ওয়াই দেখো না, তোমার বলে না যারা হার্ট অ্যাটাকের পেশেন্ট কিংবা যারা খুব বেশি মোটা হয়ে গেছে তাদেরকে তোমার দেখো না বলে কি তোমরা খাবার দাবার কম খাও, অর্থাৎ তোমরা এই যে তোমার আমিষ জাতীয় খাবার কম খাও, তোমরা চর্বি জাতীয় খাবার একদমই কম খাও, কিন্তু তোমার খাবারের মধ্যে শাকসবজির পরিমাণ কিংবা বিভিন্ন ফলমূলের পরিমাণ বাড়ায় দাও। কেন? যাতে, বিকজ এই যে রাফেজটা সেটা তোমার কি করে না? চর্বির পরিমাণ বাড়ায় না, বরঞ্চ সেটা চর্বিটাকে দমন করে ফেলে, ঠিক আছে, চর্বিটাকে নিঃশেষ করে ফেলে। ব্লাড ভেসেলের মধ্যে যে চর্বি সেটাকে তারা গলায় ফেলে এবং তারা বৃহদন্ত থেকে মল নিষ্কাশনে সাহায্য করে, ঠিক আছে। এগুলো জানা লাগবে। আচ্ছা, আমরা আসি আমিষ। প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়ি। আমিষ আমরা জানি আমিষ কী কী দিয়ে গঠিত, একদম ঠুরস্থ থাকতে হবে। আমিষ অর্থাৎ প্রোটিন। প্রোটিনটা হচ্ছে কী কী দিয়ে গঠিত? প্রোটিন। প্রোটিনের মধ্যে অবশ্যই কী থাকবে? আমরা তো জানি নাইট্রোজেন দ্য মাস্ট। আর প্রোটিন যেহেতু একটা জৈব উপাদান, তাহলে কি কার্বন হাইড্রোজেন অক্সিজেন মাস্ট, তাই না? দেখো কী কী আছে? কার্বন হাইড্রোজেন অক্সিজেন, আর একটা কি নাইট্রোজেন থাকে। এখন নাইট্রোজেনের পরিমাণ কত থাকে সেটা প্রায় এমসিকিউতে আসবে। কত পার্সেন্ট? 16%। অর্থাৎ আমাদের 100 গ্রাম আমরা যদি প্রোটিন দেখি তার মধ্যে 16 গ্রামই কি থাকবে? নাইট্রোজেন থাকবে। এটা মাথায় রাখা লাগবে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি বলি আমাদের পুরো পৃথিবীর মধ্যে আমরা যে খাচ্ছি একমাত্র নাইট্রোজেনের সাপ্লাই আমরা কোত্থেকে পাচ্ছি? আমিষ জাতীয় খাবার ইনটেকের মাধ্যমে। এখন এই নাইট্রোজেনের গুরুত্ব তো আমরা সবাই জানি, তাই না? এটার গুরুত্ব অপরিসীম একদম, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, শুধু আমিষ জাতীয় খাদ্যই শরীরে কি করে? নাইট্রোজেন সরবরাহ করে। দ্যাটস ওয়াই পুষ্টিবিজ্ঞানে আমিষকে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। আমার কথা বুঝতে পারছো? আমিষটা এতটাই গুরুত্বপূর্ণ কিসের জন্য? নাইট্রোজেনের জন্য। আচ্ছা, আমরা তো এর আগে পড়া শিখি উদ্ভিদের মধ্যে কেন নাইট্রোজেন লাগে। এখন আমরা প্রাণীটা পড়তেছি। এখন এই জিনিসটা আমার মুখস্থ করতে হবে না ভাইয়া। কোথায় কোথা থেকে আমরা আমিষ পাবো? যত রকম মাছ আছে, যত রকম মুরগি আছে,
যত রকম আরো যত রকম বিফ আছে, যত রকম আমাদের মাংস জাতীয় জিনিস আছে, সবগুলোতেই কি পাবো? আমিষ পাবো। তোমার যেটা জানা লাগবে কোন কোন উদ্ভিদ থেকে আমরা কোন কোন জিনিস থেকে আমরা আমিষ পাচ্ছি, অর্থাৎ উদ্ভিদ সোর্সটা ভালো করে মাথায় রাখা লাগবে, ঠিক আছে? দেখো, মাছ, মাংস, ডিম, দুধ, ডাল। ডাল হচ্ছে আমিষের উৎস। যত রকম বিচি আছে, ঠিক আছে, বীজ আছে, সবগুলো আমিষের উৎস, মাথায় রাখবা, ঠিক আছে? চীনাবাদাম, চীনাবাদাম আমিষের উৎস, এটা মাথায় রাখবা, বুঝছি? দেখো, এটা আলাদা আলাদা করে দেওয়া আছে। আমরা তো উদ্ভিদটা জানতে পারবো, উদ্ভিদের আমাদের প্রাণীটা মোটামুটি সমস্যা নেই। প্রাণীর মধ্যে একটু প্যারা হবে কোনটা জানো? এই যে দেখো, পনির, ছানা, এই দুটো একটু প্যারা হবে, বিকজ তোমরা অনেকেই ধরে নিবা পনির কিংবা ছানা এগুলো কিসের উৎস? সেগুলো হচ্ছে চর্বির উৎস, ঠিক আছে, স্নেহ জাতীয় খাদ্যের উৎস। বাট ভাইয়া, এগুলো হচ্ছে স্নেহ জাতীয় খাদ্যের উৎস আছে, বাট সবচেয়ে বেশি হেল্প করে কিন্তু কিসে? তোমার আমিষ জাতীয় খাদ্য হিসেবে, ঠিক আছে? আর হচ্ছে আমাদের উদ্ভিদের মধ্যে কি কি আছে দেখো, এটা হচ্ছে একদম ভালো করে মুখস্থ করবা, কারণ এটাই তোমাকে দিবে এবং এটাতে তুমি কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে? কি কি? ডাল, চীনাবাদাম, শিমের বিচি, এগুলো সবগুলো হচ্ছে উদ্ভিদ আমিষ। এখন তোমাকে যদি জিজ্ঞেস করে আদর্শ প্রোটিন কিংবা আদর্শ আমিষ কোনটা, অবশ্যই কোনটা? প্রাণীজ আমিষ। কোনটা? প্রাণীজ আমিষ। বিকজ উদ্ভিজ আমিষের ক্ষেত্রে তোমার আমিষ মানে কি? আমিষ মানে প্রোটিন, আর প্রোটিন মানে কি? বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত হয়েছে, তাই না? আচ্ছা, সো হয়টা কি? উদ্ভিজ যেসব আমিষ তাদের মধ্যে যেগুলো অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, মানে অত্যাবশ্যকীয় যেসব অ্যামাইনো অ্যাসিড আছে, সেটা মানুষ অর্থাৎ প্রাণীদের ক্ষেত্রে তোমার যারা বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে কয়টা আছে? 8টা। আর যেসব বাচ্চাদের ক্ষেত্রে কয়টা অত্যাবশ্যকীয়? 10টা, ঠিক আছে? এই যে 8টা কিংবা 10টা, এগুলোর মধ্যে তোমার উদ্ভিজের মধ্যে এগুলো প্রপারলি থাকে না, ঠিক আছে? অর্থাৎ আমিষের জন্য যেসব তোমার এই যে তোমার পলিপেপটাইড, অর্থাৎ তোমাদের যেসব অ্যামাইনো অ্যাসিডগুলো অত্যাবশ্যকীয়, তার মধ্যে আমরা বয়স্কদের ক্ষেত্রে কয়টা বলতেছি? 8টা, এবং বাচ্চাদের ক্ষেত্রে কয়টা বলতেছি? 10টা, ঠিক আছে? এই 10টা হচ্ছে আমাদের শরীরের জন্য এবং অত্যাবশ্যকীয়, ঠিক আছে? এবং তাহলে উদ্ভিদের মধ্যে কি হয়? এগুলার অভাব থাকে, কিন্তু প্রাণীর মধ্যে এগুলো ফুললি থাকে। দ্যাটস ওয়াই প্রাণীজ আমিষ হচ্ছে কি? আদর্শ আমিষ, ঠিক আছে? আচ্ছা, এখন বাচ্চাদের ক্ষেত্রে কোন দুইটা এক্সট্রা লাগে সেটা হচ্ছে একটু তোমরা লিখে নিতে পারো। একটা হচ্ছে আর্জিনিন, কি নাম? এগুলো হচ্ছে বিভিন্ন নাম, এগুলো এখন তোমার না জানলেও চলবে। আরেকটা হচ্ছে হিস্টিডিন। কি কি? আর্জিনিন, হিস্টিডিন। অর্থাৎ আমরা তো জানি অ্যাডাল্টের যে মেকানিজম, বডির যে মেটাবলিজম কিংবা বডির বৃদ্ধির যে মেটাবলিজম মেকানিজমটা, আর বাচ্চাদের এই দুটো তো সেম না। সো বাচ্চাদের ক্ষেত্রে এই দুইটা কি লাগে? এক্সট্রা লাগে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন ভাই তুমি খুব নর্মাল একটা জিনিস চিন্তা করো, আমি যখন একটা সুষম খাদ্য করতেছি, ধরো আমি মাছও খাচ্ছি, মাছের সাথে আমি এদিকে ডালও খাচ্ছি, তাহলে ভাই আমি উদ্ভিজ আমিষ আর প্রাণীজ আমিষ কি করতেছি? একসাথে খাচ্ছি। তাহলে আমার কি হচ্ছে? দুইটা একসাথে মিলে কি হয়ে যাচ্ছে? ফিল আপ হয়ে যাচ্ছে, তাই না? প্রোটিনের যে রিকোয়ারমেন্ট, এটা কি ফিল আপ হয়ে যাচ্ছে? বুঝতে পারছি আমার কথা? মানে আমি চাইলে দুইটা তিনটা যদি একসাথে আমিষ একত্রে খাই, তাহলে তো আমার কি হয়? কি হবে না? উদ্ভিদ যে খাচ্ছি, উদ্ভিজ আমিষ যে খাচ্ছি, ওইটার যে বিভিন্ন রকম ল্যাকিংস আছে, সেটা ল্যাকটা হচ্ছে না, তাই না? এটাই বলতে চাইছেন। এই যেগুলো হচ্ছে বিভিন্ন রকম আমিষের উৎস, মাথায় রাখবা। মটরশুঁটির যে বীজ, শিমের বীজ, এগুলো হচ্ছে আমিষ। ডিম অবশ্যই আমিষ, মাছ মাংস আমিষ, চীনাবাদাম এগুলো আমিষ, একদম মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? এবার আসি শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করা কি করে? আমাদের শক্তি যোগায়। কাজের শক্তি কে যোগায়? কর্মশক্তি কে যোগায়? শর্করা যোগায়, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আমাদের সেজন্য খাদ্যের মধ্যে শর্করার পরিমাণ সবচেয়ে বেশি রাখা উচিত, ঠিক আছে? অনেকে মনে করে আমিষ সবচেয়ে বেশি খাইতে হবে, না। আমিষ হচ্ছে আমাদের মাসেল যেসব আছে না, আমাদের মাসেলের যে ফাইবার আছে না, আমাদের যে পেশির যে ফাইবার আছে না, আমি বলছি না অ্যাক্টিন, মায়োসিন ফাইবার, ওগুলো মেনলি পুনর্গঠন করে আমিষ, যেটাকে আমরা কি বলতেছি? দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন। কিন্তু আমাদের যে কর্মশক্তি যোগাচ্ছে, এটা বেসিক্যালি কে যোগাবে? শর্করা যোগাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে শর্করা কই কই থাকে দেখো, এটা কি পড়তে হবে? উদ্ভিদের মধ্যে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল এবং বীজে কি থাকে? শর্করা জমা থাকে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো গ্লুকোজ, আমরা জানি যত রকম ফলের রস আছে, ফলের রসের মধ্যে কি পাওয়া যায়? গ্লুকোজ, ঠিক আছে? আরেকটা মাথায় রাখবা, ফলের আরেকটা নাম আছে, সেটা কি? ফ্রুক্টোজ, ঠিক আছে? মানে তোমাদের বইয়ে গ্লুকোজ দেওয়া আছে না, আরেকটা হচ্ছে ফ্রুক্টোজ। এই ফ্রুক্টোজ একটা নাম আছে, নামটা কি জানো? তোমরা লিখে নাও, ফলের চিনি। নিচের কোনটিকে ফলের চিনি বলা হয়? সেটা হচ্ছে ফ্রুক্টোজ, ঠিক আছে? আর ফলের রসের মধ্যে কি পাবো? গ্লুকোজ পাবো। এগুলো সবগুলাই তো কি ভাইয়া? এগুলো সবগুলা এক এক প্রকার শর্করা কিংবা কার্বোহাইড্রেট। এই যে বললাম না ভাইয়া, দুধের মধ্যে মেইনলি কি পাওয়া যাবে? দুধের মধ্যে বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিড, বা দুধ হচ্ছে একটা আমিষ জাতীয় খাদ্য, কিন্তু দুধের মধ্যে কি শর্করা পাবো না? হ্যাঁ পাবো। দুধের মধ্যেও কিন্তু কি এক প্রকার একটা শর্করা আছে, নাম কি? ল্যাকটোজ শর্করা। কি নাম? ল্যাকটোজ শর্করা। এই ল্যাকটোজ শর্করার কারণেই আমরা যে দুধটা খাই, ওটা একটু কি হয়? মিষ্টি হয়, মাথায় রাখবা, ঠিক আছে? কি হয়? মিষ্টি হয়, ঠিক আছে? কিংবা গম, আলু, চাল, আমরা তো সব জানি এগুলো কি? এগুলো বিভিন্ন রকম স্টার্চ জাতীয় শর্করা, ঠিক আছে? বুঝতে পারছি ভাইয়া? ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো শর্করার শ্রেণী বিভাগ আছে একটা, অর্থাৎ শর্করার 3টা টাইপ আছে। কি কি? একটা মনোমার বিশিষ্ট শর্করা, যেটাকে আমরা কি বলবো? মনোস্যাকারাইড। ইংলিশে আমরা কি বলি? মনোস্যাকারাইড। স্যাকারাইড মানে শর্করা,
ঠিক আছে, অনেকগুলো স্যাকারাইড অর্থাৎ পলিস্যাকারাইড হয়ে কার্বোহাইড্রেট ফর্ম করে। কার্বোহাইড্রেটের বাংলা কি? শর্করা। এখন তাহলে এক শর্করার নাম কি? মনোস্যাকারাইড। দ্বি শর্করা ডাইস্যাকারাইড, বহু শর্করা পলিস্যাকারাইড। ঠিক আছে, তোমরা মুখস্থ করতে হবে এটা এমসিকিউর জন্য। ঠিক আছে, এক শর্করা মানে ধরো গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো হচ্ছে কি জাস্ট একটা চেইন, মানে একটা বলয়। এই যে দেখো একটা সাপোজ এটা আঁকছি না আমি, এই যে ধরো এই যে একটা রিং, এটা হচ্ছে একটা শর্করা রিং, এটাকে আমি কি বলবো? এক মনোমার বিশিষ্ট। ঠিক আছে, এখন যদি দ্বি শর্করা হয় সেক্ষেত্রে কয়টা রিং থাকবে? অবশ্যই দুইটা রিং থাকবে। বুঝতে পারছি? এটাকে আমি কি বলবো? দ্বি শর্করা বলবো। এখন তোমার তাহলে এই জিনিসটা বুঝতে পারছি, তোমার যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে এটা। যেমন মধু আর ফলের রস, মধু ফলের রস, সেখানে কি পাবো আমরা? এক শর্করা পাবো, মানে গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো পাবো। তারপর দ্বি শর্করা বা ডাইস্যাকারাইড কই পাবো? চিনি, দুধ, চিনি এবং দুধ। আমরা জানি ভাইয়া চিনিতে কি থাকে? চিনি হচ্ছে সুক্রোজের উৎস। ঠিক আছে, পড়ছি না আমরা, চিনি মানে কি? সুক্রোজ। আর সুক্রোজ মানে কি? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। এগুলো কি আমরা জানি? আচ্ছা, না জানলেও সমস্যা নাই। সুক্রোজ মানে কি? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তার মানে এটা কি? গ্লুকোজ একটা এক মনোমার বিশিষ্ট শর্করা, এটাও একটা এক মনোমার, এই দুইটা মিলে কি হয়েছে? দুই মনোমার বা ডাইস্যাকারাইড। ঠিক আছে, একটা হচ্ছে দুধ। আচ্ছা, আর পলিস্যাকারাইড মানে কি? যেগুলো আমরা নর্মালি খাই। ঠিক আছে, যেমন ভাত, ডাল, চিনি, সবগুলো, চিনি না, ভাত, ডাল, এগুলো সবগুলো যেগুলো আমরা নর্মালি প্রকৃতি থেকে পাই আর কি, যেমন চাল, আটা, আলু, সবুজ শাকসবজি, সবগুলো কি পলিস্যাকারাইড। তাদের উৎস কি? তারা হচ্ছে মেনলি সেলুলোজ জাতীয় খাবার। ঠিক আছে, সেলুলোজ কিংবা গ্লাইকোজেন। এই যে দেখো শ্বেতসার কিংবা গ্লাইকোজেন। ঠিক আছে, আচ্ছা, তোমার এই গ্লাইকোজেন একটা নাম আছে, সেটা হচ্ছে প্রাণীজ শর্করা। উদ্ভিদের শর্করার নাম কি? উদ্ভিদের শর্করার নাম হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। ইংলিশে কি বলে? স্টার্চ। আর প্রাণীজ যে শর্করা তার নাম কি? গ্লাইকোজেন। এটা মাথায় রাখবা। অর্থাৎ প্রাণীর মধ্যে শর্করার রূপে কি থাকে? গ্লাইকোজেন থাকে, এটা মাথায় রাখবা। ঠিক আছে, তো এগুলো তো আশা করি পারবা। কাঁচা খাদ্যের শ্বেতসার সহজে হজম হয় না, এই জন্য আমরা চাল, আটা এগুলোকে আমরা কি করি? রান্না করে খাই, কারণ এগুলো কাঁচা, কখনো হজম নর্মালি ভালোভাবে হয় না। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা পড়বো আমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে ফ্যাট জাতীয় খাবার কিংবা স্নেহ জাতীয় খাবার। এটার একটা নাম কি? চর্বি জাতীয় খাবার। তাহলে আমার আগে জানতে হবে চর্বি জাতীয় খাবারের মধ্যে কি কি থাকে। ঠিক আছে, এবং তাদের উদ্দেশ্য কি? তাপশক্তি তৈরি করে। তারা কি করে? তাপশক্তি তৈরি করে, এবং সেটা আমার কই জমা থাকে? ত্বকের চর্বির নিচে জমা থাকে। তাইলে হয়টা কি জানো? এটাকে আমরা বলি হচ্ছে আমাদের হচ্ছে যেটা হচ্ছে কি, আমাদের আনস্যাচুরেটেড ফ্যাট আছে, স্যাচুরেটেড ফ্যাট আছে। ওই স্যাচুরেটেড ফ্যাটটা হচ্ছে আমাদের কি? শরীরের জন্য ক্ষতিকারক। কোনটা? স্যাচুরেটেডটা। ঠিক আছে, এটা জাস্ট মাথায় রাখো, স্যাচুরেটেড ফ্যাট আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। ঠিক আছে, কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাটটা আমাদের শরীরের জন্য উপকারী। সো হয়টা কি, আমরা যে বার্গার খাচ্ছি না ভাইয়া, বিভিন্ন রকম চিজ বার্গার খাচ্ছি না, এইসব যে খাবার খাচ্ছি ওখানের মধ্যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা বেশি থাকে, যার কারণে হয় কি আমাদের অল্প বয়সে হার্ট অ্যাটাক কিংবা আমাদের বিভিন্ন রকম হৃদরোগ কিংবা আমাদের অ্যানজাইনা, এসব যে হার্টের রোগ এগুলো দেখা যাচ্ছে, কিংবা মস্তিষ্কে স্ট্রোক দেখা যাচ্ছে। ঠিক আছে, কেন? কারণ এইসব চর্বিগুলো কি হয়? রক্তের মধ্যে জমা হয়ে যায়। এখন রক্তের মধ্যে যখন জমা হয়, তাহলে রক্তের স্বাভাবিক যে ফ্লো, এটা কি হইতে পারতেছে? হইতে পারতেছে না। যখন রক্তের স্বাভাবিক ফ্লো হইতে পারতেছে না, তখনই স্ট্রোক হচ্ছে। বুঝতে পারছি? তখনই হার্ট অ্যাটাক হচ্ছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই চর্বি জাতীয় খাবারটা আমরা খাচ্ছি। ঠিক আছে, বাট এটা বুঝে শুনে খাইতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের চর্বি জাতীয় খাবার নর্মালি এটার কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে। যেমন দেখো, শর্করা এবং আমিষের তুলনায় চর্বিতে প্রায় দ্বিগুণ পরিমাণ ক্যালোরি থাকে। বুঝতে পারছি? শর্করা বা আমিষের তুলনায় চর্বির মধ্যে শক্তির যে পরিমাণ, এটা অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা চর্বি জাতীয় খাবার কোত্থেকে পাই? যেমন দেখো, খাবার তেল বা ঘি দিয়ে রান্না করা খাবার বেশ সুস্বাদু হয়, এবং সাথে সাথে এটা পুষ্টিমানও কিন্তু কি হয়? অনেক বেশি হয়। এই যে খাবার তেল, এটা কিসের উৎস? অবশ্যই চর্বি জাতীয় খাবারের উৎস। কিংবা ঘি, ঘি কিসের উৎস? চর্বি জাতীয় খাবারের উৎস। কিন্তু আমি যদি তোমাকে বলি ভাইয়া পনির কিসের উৎস? পনির কিসের উৎস? পারবা না। পনির আবার আমিষের উৎস। ঠিক আছে, এগুলো একটু জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো চর্বির মধ্যে বেশিরভাগ কোন কোন ভিটামিন পাওয়া যায়? নর্মালি ভিটামিন এ পাওয়া যায়, আর একটা হচ্ছে কোনটাতে পাওয়া যায়? ভিটামিন ই। ঠিক আছে, এটা মাথায় রাখবা। মানে চর্বির মধ্যে কোন কোন ভিটামিন বেশি পাওয়া যায়? ভিটামিন এ পাওয়া যায়, নয়তো ভিটামিন ই পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, দেখো উদ্ভিজ্জ স্নেহ পদার্থ কি কি আছে? দেখো, সয়াবিন তেল, এই যে আমরা তেল খাচ্ছি না, সরিষার তেল, সয়াবিন তেল, এগুলো সবগুলো কিসের উৎস? আমরা তো জানি তেল মানে কি? চর্বি। ঠিক আছে, তারপর তিলের তেল পড়ছি না, তারপর বাদাম। দেখছো, এই বাদামের মধ্যে একটু জানা লাগবে, বাদাম, সূর্যমুখী, এগুলোর যে তেল, এগুলো সবগুলো কি আমাদের উদ্ভিজ্জ স্নেহ জাতীয় পদার্থ। ঠিক আছে, এখন আমি যদি আবার চীনা বাদাম বলি তোমাকে, সেটা কি বলবা? সেটা হচ্ছে আবার বেশিরভাগ কিসের উৎস? প্রাণীজ আমিষের, ওই যে উদ্ভিজ্জ আমিষের উৎস, সেটা কিন্তু আবার স্নেহ না। ঠিক আছে, আচ্ছা, মানে এগুলোর মধ্যে দুইটাই থাকে, বাট কোনটা বেশি থাকে তার উপর ভিত্তি করে তাকে আমরা ওখানে ফেলছি। ঠিক আছে, তারপর হচ্ছে ভুট্টার তেল, এগুলো সবগুলোই কি আমরা উদ্ভিজ্জ স্নেহ জাতীয় পদার্থ বলবো। এখন আমরা প্রাণীজ তো সবাই জানি, প্রাণীজ কি? চর্বি, ঘি, ডালডা, এগুলো সবই কি আমাদের
প্রাণীজ স্নেহজাতীয় পদার্থ। একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে ডিমের কুসুম। ডিমের কুসুমে কি থাকে? স্নেহজাতীয় পদার্থ থাকে, কিন্তু সাদা অংশে কিন্তু কি থাকে না? স্নেহজাতীয় পদার্থ থাকে না। সাদা অংশতে বেসিক্যালি কি থাকে? আমিষ থাকে, ঠিক আছে? দ্যাটস ওয়াই তোমরা এটা ধরো আরেকটু যখন অ্যাডাল্ট হবা, ধরো আমরা তো এখন মেডিকেল আছে, আমরা জিনিসটা জানি, ঠিক আছে? হয়টা কি, ধরো যারা একটু অ্যাডাল্ট মানুষ হয়ে গেছে, যাদের বয়স ধরো 40-45 বেশি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে যখন ডিম খাইতে বলা হয়, দেখবা তাদের ক্ষেত্রে ডিমের কুসুমটা, যাদের একটু সমস্যা আছে তাদের ডিমের কুসুমটা বাদ দিতে বলে। ডিমের কুসুম বাদ দিয়ে তাদের ডিমের সাদা অংশ খাইতে বলে, ঠিক আছে? এটার কারণ কিন্তু এই জন্য, বিকজ ডিমের কুসুমের মধ্যে অনেক ফ্যাট থাকে, ঠিক আছে? আচ্ছা, এ দেখো, একজন সুস্থ মানুষের পূর্ণবয়স্ক ব্যক্তির দিনে কত? 50 থেকে 60 গ্রাম কি দরকার? চর্বির দরকার হয়, ঠিক আছে? এটা এমসিকিউর জন্য লাগবে, 50 থেকে 60 গ্রাম চর্বির দরকার হয়। এখন আমরা বাকি তিনটা একটু পড়ে ফেলি। আমাদের যে আদার যে তিনটা আছে, খাদ্যপ্রাণ বা ভিটামিন, খনিজ লবণ এবং পানি, তাদের আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ কি? এটা খতেও লাগবে, গতেও লাগবে, ঘতেও লাগবে, ঠিক আছে? এগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো সিরিয়ালি সবগুলো ভালো করে পড়তে হবে। তাহলে খাদ্যপ্রাণ বা ভিটামিন, এটা কেন লাগতেছে? আমরা জানি ভিটামিনটা আমাদের শরীরের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সাপোজ আমাদের শরীরের মধ্যে ভিটামিন এ আছে না? ভিটামিন এ এর অভাব হলে কি হয়? আমরা সবাই জানি না কি হয়? রাত কানা হয়, অর্থাৎ রাতের মধ্যে আমরা ভালোভাবে জিনিস দেখি না, কিছু দেখি না। তাহলে নাইট যে ব্লাইন্ডনেস, অথবা এটার আরেকটা নাম আছে ক্যারাটোম্যালেশিয়া, ঠিক আছে? যখন সিরিয়াস হয়ে যায় আর কি, তখন এটার নাম হচ্ছে ক্যারাটোম্যালেশিয়া, ঠিক আছে? সো যাই হোক, এই যে তোমার সমস্যাগুলো দেখা যাচ্ছে, ভিটামিন বি এর অভাবে আমাদের বেরি হচ্ছে, আমাদের ধরো ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হচ্ছে, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি এক এক ভিটামিনের এক এক রকম কাজ থাকে, তাই না? সো সবার বেসিক্যালি কাজ কি? তারা কি করতেছে? দেহকে রোগ থেকে প্রতিরোধ করতেছে এবং দেহের যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, ওগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতেছে। তাহলে তোমরা জিনিসটা খুব সুন্দর করে পড়ে ফেলবা, এবং এই ভিটামিনের অভাবজনিত বিভিন্ন রকম রোগ দেখা দিবে। মাথায় রাখবা, ভিটামিনকে আমরা দুই শ্রেণীতে ভাগ করি। একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন এবং পানিতে দ্রবণীয় ভিটামিন। আমরা তো জানি চর্বি একটা কি? জৈব পদার্থ, তাই না? চর্বি কি একটা জৈব পদার্থ। তাহলে চর্বিতে যেসব দ্রবণীয় ভিটামিন হবে, ওগুলো অবশ্যই কিসের দ্রবণীয় হবে না? পানিতে দ্রবণীয় হবে না, তাই না? আচ্ছা, তাহলে চর্বিগুলো ভাই কিভাবে মাথায় রাখবা? চর্বির ভিটামিনগুলো হচ্ছে এডেক, আমি এভাবে মাথায় রাখতাম, এ ডি ই কে, অর্থাৎ ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এগুলো কি? অর্থাৎ সংক্ষেপে বললে এডেক। এটা কি? এগুলো হচ্ছে চর্বিতে দ্রবণীয়। আর পানিতে দ্রবণীয় কি কি? বি এবং সি। ভিটামিন বি এবং ভিটামিন সি হচ্ছে, ভিটামিন বি এর মধ্যে তো আবার আমরা জানি 12টা আছে, তাই না? ভিটামিন বি12 কমপ্লেক্স বলি এটাকে, তাই না ভাইয়া? এবং একটা কি? ভিটামিন সি। এগুলো হচ্ছে পানিতে দ্রবণীয়। তাহলে এখন ভাই আমরা আলাদা আলাদা করে পড়ি প্রত্যেকটা ভিটামিনের উৎস কি। তাহলে ভিটামিন এ, তাহলে ভিটামিন এর অভাবে কি হচ্ছে? আমাদের রাতকানা রোগ হচ্ছে, তাই না? আমরা সবাই জানি, যেটাকে আমরা ইংলিশে কি বলতেছি? নাইট ব্লাইন্ডনেস বলতেছি, ঠিক আছে? এবং আরেকটা সিরিয়াস কন্ডিশন আছে, যেটার নাম কি? ক্যারাটোম্যালেশিয়া বলতেছে। যাই হোক, তাহলে ভিটামিন এ থেকে আমি যদি বাঁচতে চাই, এই যে তোমার রাতকানা থেকে বাঁচতে চাই, আমার কি কি খাওয়া লাগবে? বুঝে যাচ্ছে না? এই যে দেখো, বলে না মলা মাছ, ঢেলা মাছ এবং বিভিন্ন রকম রঙিন শাকসবজি খাইতে বলে। কিসের ক্ষেত্রে? যাদের রাতকানা হয়েছে তাদের ক্ষেত্রে, অথবা যারা চোখে কম দেখে তাদের ক্ষেত্রে। তাহলে দেখছো না ভাই, আমরা পারবো না? বিশেষ করে হচ্ছে দুধ, মাখন, চর্বি, ডিম, গাজর, আম, কাঁঠাল, এই যে দেখো এটা বেশি বলে রঙিন শাকসবজি আর কি মলা মাছ। আর এখানে বলা হচ্ছে আমাদের গাজর, আর এখানে দুধ, মাখন, চর্বি, এগুলো কিসের উৎস? ভিটামিন এর উৎস। তারপর আসে ভিটামিন ডি, ওই যে বললাম চর্বিতে দ্রবণের কি কি? এডেক, তাই না? তাহলে ভিটামিন ডি কি? ভিটামিন ডি এর অভাবে কি হয়? আমরা সবাই জানি না? বাচ্চাদের ক্ষেত্রে কি হয়? রিকেটস হয়। আর বুড়াদের ক্ষেত্রে, যারা বয়স্ক, তাদের ক্ষেত্রে দেখো না, হাঁটতে পারো না, তোমার হাঁটুতে ব্যথা, এটা রোগের নাম কি? অস্টিওপোরোসিস। সরি, আমরা বলতে মালয়েশিয়া লিখে দিচ্ছি অস্টিওপোরোসিস, ঠিক আছে? বাচ্চাদের ক্ষেত্রে এটার নাম কি? ভিটামিন ডি এর অভাবে যেটা হয় তার নাম কি? রিকেটস। আর সেটা বয়স্কদের হলে তার নাম কি? অস্টিওপোরোসিস। তাহলে ভিটামিন ডি এর উৎস দেখো, বিশেষ করে দুধ, ডিম, এগুলো প্রায় সব, মানে দুধ, ডিমের মধ্যে তোমার প্রায় সব রকমের খাবার পাওয়া যায়, সব রকমের জিনিস পাওয়া যায়। দ্যাটস ওয়াই দুধ, ডিম এটাকে বলা হয় কি? আদর্শ খাবার, ঠিক আছে? দুধ, ডিমকে কি বলা হয়? আদর্শ খাবার বলা হয়, কারণ এখানের মধ্যে সব কিছু পাওয়া যায়, ঠিক আছে? এটা মাথায় রাখবা। আচ্ছা, তারপর আরও কি কি আছে? দুগ্ধজাত দ্রব্য, মাছের তেল, ভোজ্য তেল, ঠিক আছে? এখান থেকে আমরা কি পাই? ভিটামিন ডি পাই। সবচেয়ে বেশি ভিটামিনের ডি থাকে একটা ইয়ে আছে, সেটা হচ্ছে হাঙ্গরের তেল, ঠিক আছে? এটা নাম আর কি? হাঙ্গরের তেল। ওখান থেকে হচ্ছে সবচেয়ে বেশি ভিটামিন ডি পাওয়া যায়। আচ্ছা, তারপর ভিটামিন ই এবং ভিটামিন কে, এগুলো হচ্ছে তোমার কি? দেখো উপরে যা যা খাবার বলছে না, সবগুলো থেকে আবার কি পাওয়া যায়? ভিটামিন ইও পাওয়া যায়, কেও পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, ভিটামিন কে এর যেমন একটা খুবই ভালো উৎস হচ্ছে কি জানো? ভিটামিন কে এর খুবই ভালো হচ্ছে রঙিন শাকসবজি। তারপর ভিটামিন ই এর খুবই ভালো উৎস হচ্ছে, সেটা বেসিক্যালি কই পাওয়া যায়? প্রাণীজ জিনিসে পাওয়া যায়। যারা প্রাণীজ, দুধ, আমিষ, এই যে দুধ, ডিম, কলিজা, দুগ্ধজাত যেসব দ্রব্য, সবগুলোতে কি পাওয়া যায়? ভিটামিন ই পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এখন পানিতে দ্রবণীয় ভিটামিন কি আছে? ভিটামিন বি, খুবই গুরুত্বপূর্ণ, একদম ভালো করে পড়বা। ভিটামিন বি এর উৎস কি কি? ইস্ট, ঢেঁকি চাটা আছে চাল, তারপর কি? আটা বা লাল আটা, অঙ্কুরিত ছোলা, মুগ ডাল, মটর,
তারপর হচ্ছে ফুলকপি, চীনাবাদাম, শিমের বিচি, এগুলো তো আমরা পড়ছি তাই না। আর প্রাণীর মধ্যে কি কলিজা, হৃৎপিণ্ড, দুধ, ডিম, মাংস, সবুজ শাকসবজি, এগুলোতে আমরা সবগুলোতে কি পাচ্ছি ভিটামিন বি পাচ্ছি। এবং ভিটামিন বি এর অভাবে কিন্তু অনেক রকম রোগ আছে, ঠিক আছে। ভিটামিন বি এর আলাদা নাম আছে, রিবোফ্লাভিন আছে, তারপর আমাদের নিয়াসিন আছে, প্যান্টাথেনিক অ্যাসিড আছে, বায়োটিন আছে, ঠিক আছে, পারক্সিন আছে, এই যে পারডক্সিন আছে, ঠিক আছে। আচ্ছা, পাইরিডক্সিন আর কি। তারপর কোভালামিন আছে, সায়ানোকোভালামিন, এগুলো হচ্ছে আমরা বললাম না এই যে ভিটামিন বি এর মধ্যে 12টা টাইপ আছে, বললাম না ভিটামিন বি12 কমপ্লেক্স, ওগুলো প্রত্যেকটা নাম বললাম আর কি, ঠিক আছে। সো তোমার তো এত বিস্তারিত জানার দরকার নেই, তুমি জাস্ট উৎসটা পড়বা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ভিটামিন সি, খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যত রকম টক জাতীয় বা অ্যাসিড জাতীয় খাবার সবগুলোতে কি পাওয়া যায় ভিটামিন সি পাওয়া যায়, ঠিক আছে। যেমন ধরো যাদের মধ্যে সাইট্রিক অ্যাসিড আছে আর কি, পেয়ারা, বাতাবি লেবু, কামরাঙ্গা, কমলা, আমরা, বাঁধাকপি, টমেটো। দ্যাটস ওয়াই তুমি হয়তো বা শুনছো যখন হচ্ছে দাদের মাড়ি থেকে রক্তকরণ হয় কিংবা যাদের বেশি বেশি ঘন ঘন রোগ হয় তাদের ক্ষেত্রে বলে তুমি একটু ভিটামিন সি জাতীয় খাবার একটু বেশি খাও। আর ডাক্তারের কাছে গেলে ডাক্তার দেখবা সিভিক দেয়, তাই না। ওই সিভিকটা হচ্ছে বেসিক্যালি ভিটামিন সি এর উৎস হিসেবে কাজ করে। তাহলে কি কি কই কই পাওয়া যায় পারবো তাহলে, ঠিক আছে। এটার অভাবে কি রোগ হয়, এটার অভাবে একটা রোগ হয়, তার নাম কি স্কারভি, ঠিক আছে। আচ্ছা, এবার আসি ভাইয়া খনিজ লবণ বা মিনারেল সল্ট। আগের যে আমি তোমাদের ভিডিওতে পড়াইছিলাম সেটা তো আমরা কি পড়ছি, উদ্ভিদের ক্ষেত্রে খনিজ লবণের গুরুত্ব। এখন আমরা কই পড়বো, প্রাণীর ক্ষেত্রে গুরুত্ব, ঠিক আছে। দুইটাই মোটামুটি সেম। প্রাণীর ক্ষেত্রে আমাদের যত রকম আছে, যেমন ধরো আমাদের ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম কিসের জন্য গুরুত্বপূর্ণ, হাড়, বিকজ হাড়ের যে গঠন উপাদান তার মধ্যে প্রধান উপাদান হিসেবে কি করে, ক্যালসিয়াম হিসেবে কাজ করে, তাই না। লৌহ, সালফার, দস্তা, সোডিয়াম, পটাশিয়াম, আয়োডিন। যেমন আয়োডিনের অভাবে কি হয় আমরা সবাই জানি, গয়টার হয়, তাই না, অর্থাৎ গলা ফুলে যায়, তাই না, বা গলগণ্ড যাকে আমরা বলি আর কি। অর্থাৎ প্রত্যেকের গুরুত্ব আছে, তাই না, আলাদা আলাদা গুরুত্ব আছে। তো প্রত্যেকটা জিনিস লাগবে। যেমন ধরো আমাদের কি করে, এরা মিলিত হয়ে বিভিন্ন শরীরের মধ্যে জৈব এবং অজৈব যৌগের লবণ তৈরি করে। এদের কাজ কি, এদের কাজ হচ্ছে দেহ গঠন এবং দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করা। হাড়, দাঁত, পেশি, এনজাইম, এদের কি গঠনের জন্য খনিজ লবণ একটি অপরিহার্য উপাদান, ঠিক আছে। আরও কি কি করে, স্নায়ুর উদ্দীপনা, পেশি সংকোচন এবং দেহের মধ্যে পানির সমতা বজায় রাখা, অম্লক্ষারের সমতা, এসব কাজে খনিজ লবণ বিশেষ ভূমিকা আছে। এগুলো যখন একদম তুমি টপ লেভেলে উঠে যাবা, যখন একদম হাইয়েস্ট লেভেলে চলে যাবা, তখন তুমি পড়বা অ্যাকচুয়ালি এই যে খনিজ লবণগুলো খুবই গুরুত্বপূর্ণ। ধরো পেশি সংকোচন, যেটাকে আমরা ইংলিশে আমাদের মেডিকেল টার্ম বলে, তোমাদের কি আমাদের মাসেল কন্ট্রাকশন বা রিল্যাক্সেশন, এটার জন্য আমার অবশ্যই খনিজ লবণ সবচেয়ে বেশি কাজ করে। যেমন আরেকটা হচ্ছে স্নায়ুর উদ্দীপনা। স্নায়ুর উদ্দীপনাটা একদম সিম্পলি যদি বলি, সাপোজ আমরা সিন্যাপস সবাই জানি না কিরকম, একটা নিউরনের শেষ প্রান্ত আর একটা নিউরনের শুরু, এরকম করে হয় না সিন্যাপসটা, এই মাঝখানে এটা হচ্ছে সিন্যাপস। সো হয় কি, এই যেটাকে বলে প্রি সিন্যাপটিক টার্মিনাল, এটা হচ্ছে পোস্ট সিন্যাপটিক টার্মিনাল। জাস্ট একটু জেনে রাখো, টার্মিনাল মানে তো আমরা জানি যেখানে তোমাদের লাস্ট প্রান্ত যেখান থেকে অন্য প্রান্তে যাবে আর কি। তাহলে তোমাদের প্রি সিন্যাপটিক টার্মিনাল থেকে তার উদ্দীপনাটা পোস্ট সিন্যাপটিক টার্মিনালে তখনই আসবে যখন প্রি সিন্যাপটিক টার্মিনালের মধ্যে অনেকগুলা কি প্রবেশ করবে, ক্যালসিয়াম আয়ন প্রবেশ করবে। ভাই আমি কেন বোঝাচ্ছি, যাতে তোমাদের পড়াশোনাটা একটু প্রাণবন্ত লাগে, ঠিক আছে। এই যে দেখছো ভাইয়া, তাহলে আমরা তোমাকে একদম একদম প্রকৃত একটা উদাহরণ দিয়ে জিনিসটা বুঝাইছি। তাহলে এই যে ক্যালসিয়ামটা ভাই একটা খনিজ লবণ না, তাহলে আমরা বুঝতে পারছি না ক্যালসিয়ামের গুরুত্ব কিসের জন্য, স্নায়ু উদ্দীপনাতে আছে। অর্থাৎ হয়টা কি জানো, তুমি তো জাস্ট এখন সায়েন্স ব্যাচ শুরু করছো মাত্র, তোমার জীববিজ্ঞান জাস্ট শুরু হইলো, তোমাকে জাস্ট এখন এটা পড়তে হবে। তুমি যখন ইন্টার লাইফ উঠবা তখন এটা নিয়ে একটু বিস্তারিত পড়বা। তারপর তোমাদের যাদের ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, তখন যখন তোমার মেডিকেলের চান্স পাবা তখন একদম বিস্তারিত। যেমন আমরা জাস্ট এটা জানি না, যেমন এটার জন্য আবার এটা যদি তোমার সমস্যা হয় তাহলে কি কি ওষুধ দেওয়া লাগবে, কিংবা এটার কারণে আমাদের শরীরের মধ্যে কি কি রোগ হইতে পারে, আমরা সব কিছু জানি, ঠিক আছে। সো পড়াশোনার ধাপটা হচ্ছে এভাবে আস্তে আস্তে তুমি বাড়বা। এখন একদম একদম তোমার যদি আমি বেস বলি, অর্থাৎ তোমরা একদম কিসের মধ্যে ঢুকছো, এখন ভিত্তির মধ্যে প্রবেশ করছো। সো তোমার যদি ভিত্তি দুর্বল থাকে তাহলে তুমি উপরে গিয়ে ভালোভাবে শাইন করতে পারবা না, ঠিক আছে। দ্যাটস এগুলো একটু ভালো করে পড়বা, কিছু না বুঝলে দরকার হলে মুখস্থ করে ফেলো, বাট তোমার জানা লাগবে, ঠিক আছে, জিনিসটা জানা লাগবে। ধরো আমি তোমাদের মেডিকেলে পড়তেছি না, আমাদেরও কিন্তু অনেক জিনিস, আমাদের লাইক 50% জিনিসই পুরা কি 50 থেকে 60% জিনিসই মুখস্থ করা লাগে, এখনও মুখস্থ করা লাগে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাই এগুলো সব পড়ে ফেলবা। তোমাদের খনিজ লবণের উৎস কী কী আছে এগুলো সব কিন্তু লাগবে, ঠিক আছে। কারণ খনিজ লবণের প্রত্যেকটার জন্য কিন্তু আবার আলাদা আলাদা জিনিস আছে। লাইক ক্যালসিয়াম বিভিন্ন রকমের ডাল, সবুজ শাকসবজি, আমাদের যে দই, দুধ, ছানা, এগুলোতে ক্যালসিয়াম বেশি পাওয়া যায়। তারপর হচ্ছে ফসফরাস কই থেকে পাওয়া যায়, খাবার লবণ, চিপস ইত্যাদি থেকেও কী পাওয়া যায়, বিভিন্ন রকম সোডিয়াম পাওয়া যায়, ঠিক আছে। খাবার লবণ, তারপর চিপস, আচার, এগুলোতে কী পাই, সোডিয়াম পাই, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি তোমার এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, পটাশিয়াম আর আয়োডিনটা। মাছ, মাংস, বাদাম, ডাল, কলা, আলু, আপেল ইত্যাদিতে কী পাওয়া যায়, পটাশিয়াম পাওয়া যায়। আর আয়োডিনটা খুবই গুরুত্বপূর্ণ। আয়োডিন কোথেকে পাওয়া যায়, সামুদ্রিক লবণ এবং সামুদ্রিক বিভিন্ন মাছ বা উদ্ভিদ থেকে, ঠিক আছে। আচ্ছা, এই জন্য দেখবা
যারা হচ্ছে আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চল আছে, উত্তরাঞ্চল মানে কি রাজশাহী, দিনাজপুর এগুলোতে আছে, তাদের ক্ষেত্রে গলগণ্ডটা বেশি হয়। গলগণ্ড মানে কি গলা ফুলে যাওয়া আর কি, ঠিক আছে, বা গয়টার বলেই। সো এই যে তোমার রোগটা কেন হচ্ছে, আয়োডিনের অভাব হচ্ছে। ভাই কেন আয়োডিনের অভাব? বিকজ ওইসব অঞ্চলে কি সমুদ্র আছে? নাই। সো দ্যাটস ওয়াই তোমাদের কি তাদের সামুদ্রিক যেসব তোমার শাকসবজি বা শ্যাওলা বা আমাদের বিভিন্ন রকম সবজি বা বিভিন্ন রকম লবণ, ঠিক আছে, ওই লবণের প্রপার সাপ্লাই তারা পায় না, অর্থাৎ তাদের মধ্যে আয়োডিনের অভাব থাকে। সো তাদের মধ্যে যেহেতু আয়োডিনের অভাব থাকে, দ্যাটস ওয়াই তাদের গলগণ্ড বেশি দেখা যায়। বুঝতে পারছি? প্রত্যেকটা কিন্তু কোরিলেশন আছে। এখন সবার লাস্টে পড়বো পানি। পানিটা ভাই আমি পড়াচ্ছি না, পানি খুব সুন্দর করে পুরোপুরি পড়ে ফেলবো। আমাদের শরীরে যত রকম কাজ আছে সবগুলোতে পানি দরকার। যেমন দেহ গঠন, আমাদের শরীরের মধ্যে 50 থেকে 65% পানি থাকে। দেহের অভ্যন্তরীণ কার্য নিয়ন্ত্রণ, যত রকম কাজ আছে সবগুলো নিয়ন্ত্রণের জন্য পানি অপরিহার্য, ঠিক আছে। তারপর হচ্ছে দূষিত পদার্থ দেহ থেকে বের করে দেয়, কিসের মাধ্যমে? মলমূত্র, ঘাম বা প্রস্রাব এগুলোর মাধ্যমে যে বের করে, সেখানেও মেইন উপাদান কি? অবশ্যই পানি, তাই না? আচ্ছা পারবো না ভাইয়া? আচ্ছা এই জন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের কতটুকু দেখো 2 লিটার ডেইলি পানি পান করা দরকার, ঠিক আছে। আচ্ছা অর্থাৎ যখন তার ক্যালোরি, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে আমাদের একজন মানুষের মধ্যে সে যদি ইভেন সারাদিন বিশ্রামেও থাকে, তাও তার শরীরের মধ্যে কিছু বেসিক, যেটাকে বলি বেজাল মেটাবলিক রেট, একটু পরে পড়াবো, সমস্যা নেই, পরবর্তী টপিকে পড়াবো বেজাল মেটাবলিক রেট। সো এরকম তাদের শক্তির দরকার হয়। যেমন আমাদের শরীরের মধ্যে ধরো পাকস্থলী তার কাজ করতেছে, হৃৎপিণ্ড অনবরত সংকোচন প্রসারণ হচ্ছে, ফুসফুস তার কাজ করতেছে, তাহলে তাদের জন্য একটা নিজস্ব শক্তির দরকার হয় না? সো এরকম আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা অর্গানেরই কি দরকার হয়? শক্তির দরকার হয়। এবং একজন মানুষের যখন দৈনিক ক্যালোরির চাহিদা যখন 2000 কিলো ক্যালোরি হয়, তার জন্য 2 লিটার পানি পান করা মাস্ট, ঠিক আছে। সবার কি 2000 কিলো ক্যালোরি লাগবে? অনেকের তো অনেক বেশি লাগে। ধরো যারা জিম করে তাদের ক্ষেত্রে একজনের 5 থেকে 6000 কিলো ক্যালোরি লাগে। যারা অনেক বেশি অ্যাথলেট, যারা আমাদের যারা প্লেয়ার যারা আছে, খেলোয়াড় যারা আছে, তারা সারাদিন ব্যায়াম করে না, তো তাদের ক্ষেত্রে খাবারের পরিমাণে বেশি খেতে হবে, তাই না? তাদের পানিও বেশি পান করতে হবে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা এখন আমরা পড়ি খাদ্য-আঁশ বা রাফেজ। আগে তো জিনিসটা নিয়ে পুরাপুরি বলছিলাম, হালকা পাতলা, এখানে এটা পুরাপুরি আছে, ঠিক আছে, পুরাপুরি একদম ঠুটস্থ করে ফেলবো ভাইয়া, আমি আর বোঝাচ্ছি না, ঠুটস্থ করে ফেলবো। অলরেডি তো একবার বলে ফেলছি, তাই না? তোমার যেটা জানা লাগবে সেটা হচ্ছে রাফেজ কই পাওয়া যায়, খুবই গুরুত্বপূর্ণ। শস্য দানা বাইরের আবরণ, মানে আমরা বুঝতে পারছি কোনগুলা, যেগুলোতে আঁশ আছে। সবজি, ফলের খোসা, শ্বাস, বীজ, উদ্ভিদের ডাটা, মূল, পাতা, এগুলোতে কি থাকে? আঁশ থাকে। ওই এটার মেইন ইয়া কি? সেলুলোজ আর কি লিগনিন, তাই না? আমরা পড়ছি না কোষ প্রাচীরের গঠন উপাদান কি উদ্ভিদের? সেলুলোজ আর লিগনিন। তো হয়টা কি, যেগুলো আমাদের কি তৈরি করে? রাফেজ কি করে? উদ্ভিদের কাঠামো তৈরি করে। যেমন আমাদের প্রাণীর ক্ষেত্রে কে কাঠামো তৈরি করে? আমাদের প্রাণীর ক্ষেত্রে কে? হাড়, তাই না? হাড় আমাদের কি মানবদেহের কাঠামো তৈরি করতেছে। ওই হাড়ের এবং একদম অত্যাবশ্যক উপাদান কি? ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো, তাই না? আর উদ্ভিদের ক্ষেত্রে জিনিসটা কে করে? রাফেজ জাতীয় খাবার, ঠিক আছে। আচ্ছা এবং এই রাফেজটা হচ্ছে জটিল শর্করা, যেমন ধরো তাদের কি করে, এটা সেলুলোজ জাতীয় যেহেতু খাবার, সো এটা তাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে জিনিসটা হজম করতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ আমাদের কি এনজাইম নাই? সেলুলোজ এনজাইম নাই। আমি সব কিছু কিন্তু ভাই আগে বলে ফেলছি, কিন্তু তাও আমাদের এটা খাইতে কেন হবে? বিকজ এটা আমাদের অনেক হেল্প করে, ঠিক আছে। এই হেল্পগুলো পুরোপুরি পড়ে ফেলবা, ঠিক আছে। এই যে দেখো, খাবার খাদ্যনালী ক্যান্সারের আশঙ্কা অনেকাংশে হ্রাস করে, খাবার স্থূলতা হ্রাস করে, বুঝতে পারছো? এই যে যারা মোটা হয়ে গেছে তাদের এটা কমাবে, ক্ষুধা প্রবণতা এবং চর্বি জমার প্রবণতা হ্রাসে সহায়ক ভূমিকা পালন করে। এগুলো আমি মেইনলি তোমাকে বুঝাই অলরেডি ফেলছি, তাই না ভাইয়া? আচ্ছা আর যেগুলো মেইনলি হেল্প করে সেগুলো তো আমি অলরেডি বলে ফেলছি, ঠিক আছে। বৃহদন্ত থেকে মল নিষ্কাশনে হেল্প করে, পানি শোষণে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা এবং কনস্টিপেশন যে হয় না, সেটা রাফেজ জাতীয় খাবার খেলে তাদের ক্ষেত্রে নর্মালি হয় না। এখন আমরা পড়বো ভাইয়া আদর্শ খাদ্য পিরামিড। এটা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো এই আদর্শ খাদ্য পিরামিডটা সম্পর্কে তোমার জানা লাগবে। খাদ্য পিরামিড মানে কি? মানে পিরামিড আর কি, তাই না ভাইয়া? পিরামিড মানে পিরামিড করছে কি, যেহেতু খাদ্য পিরামিড, দ্যাট মিনস কি এখানে খাবার দাবার আছে, তো হয় কি তাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করছে, ভাগ করে যেটা বেশি পোর্শন আছে সেখানে, যেটা আমার শরীরের জন্য বেশি প্রয়োজনীয় কিংবা আমাদের জীবন ধারণের জন্য সবচেয়ে বেশি খাওয়া লাগবে তাকে রাখছে, তার থেকে একটু কম যেটা তাকে উপরে রাখছে, তার থেকে আর একটু কম যেটা তাকে সবার উপর রাখছে। তাহলে ভাই সবার উপর আমার কাকে রাখা লাগবে? অবশ্যই কাকে রাখা লাগবে? আমাদের ফ্যাট জাতীয় খাবারকে। তার চেয়ে একটু কম খাওয়া লাগে আমাদের কাকে? প্রোটিন জাতীয় খাবারকে, তাই না? এবং আমাদের জীবন ধারণের জন্য সবচেয়ে বেশি খাওয়া লাগে কি? কার্বোহাইড্রেট, কারণ কার্বোহাইড্রেটে কি করে? আমাদের শক্তির যোগান দেয়, তাই না? সবচেয়ে বেশি। এটাই হচ্ছে কি একটা খাদ্য পিরামিড। যেমন এখানে খুব সুন্দর করে দেয়া আছে, দেখো তালিকায় শর্করার পরিমাণ সবচেয়ে বেশি, দেশের শর্করাকে নিচে রেখে পরিমাণগত দিক বিবেচনা করে পর্যায়ক্রমে শাকসবজি, ফলমূল, আমিষ এবং স্নেহ চর্বি জাতীয় খাদ্য সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে আমরা কি বলতেছি? আদর্শ খাদ্য পিরামিড বলতেছি, ঠিক আছে। আচ্ছা তাহলে
এটাকে আমরা কিভাবে সাজাইছি, এটাকে আমরা সাজাইছি আমাদের দৈনন্দিন জীবনে তাদের গুরুত্বের উপর বিবেচনা করে, তাই না? যেমন ধরো সবচেয়ে চওড়া অংশ অর্থাৎ সবচেয়ে নিচের যে অংশটা সেটাতে কি থাকবে, ভাত, আলু, রুটি এগুলা, কারণ এরা কি শর্করা জাতীয় খাদ্য, তাদেরকে আমার সবচেয়ে বেশি খেতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবং এর পরের অংশে, তার পরের অংশে কি আছে, শাকসবজি এবং ফলমূল, ঠিক আছে? যেহেতু শাকসবজি এবং ফলমূল আছে, দ্যাট মিনস কি তাদেরকে আমার অ্যাটলিস্ট ভাত রুটির চেয়ে কম খাইতে হবে, বিকজ তার উপরে আছে, ঠিক আছে? মাছ, মাংস, ডাল, দুধ, পনির, ছানা এগুলা কি আমিষ জাতীয় খাদ্য, তাদেরকে আরও কম খাইতে হবে, ঠিক আছে? তেল, চর্বি, মিষ্টি জাতীয় খাবার সবচেয়ে কম খাওয়া উচিত, ঠিক আছে? কারণ অলরেডি এদের শক্তির যে প্রোভাইড করার ক্ষমতা এটা তো অনেক বেশি। আমরা বলছি না, আমিষ বা শর্করার চাইতে তোমার স্নেহ জাতীয় খাদ্য প্রায় দ্বিগুণ ক্যালোরি প্রদান করে, ঠিক আছে? এবং চর্বি জাতীয় খাবারের কিন্তু তোমার যতটুকু না আমাদের শরীরের জন্য ভূমিকা আছে, আবার এগুলো অনেকগুলো সাইড এফেক্টও আছে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই স্নেহ জাতীয় খাবার আমাদের শরীরের জন্য সবচেয়ে কম প্রয়োজন, বিকজ স্নেহ জাতীয় খাবারের কাজ কি, সে তাপ শক্তি প্রোভাইড করবে, তাই না? বাট তার থেকে তো আমার বেশি প্রয়োজন কি, যে দেহের বৃদ্ধি সাধন করবে। তার থেকে বেশি দরকার আমার কার, ফলমূল, শাকসবজি এগুলা, যাদের মধ্যে কি আছে, রাফেজ আছে, কিংবা যেগুলো আমার কি করতেছে, ভিটামিন প্রোভাইড করতেছে। এবং সবচেয়ে বেশি দরকার আমার কার, শর্করা জাতীয় খাবারের, যেটা আমাদের পুরোপুরি কর্মশক্তি প্রদান করতেছে। এটা দিয়ে আমরা যে পিরামিডটা সাজাইছি সেটাকে আমরা কি বলতেছি, এটা হচ্ছে আমাদের আদর্শ খাদ্য পিরামিড। সবচেয়ে নিচে কি আছে, শর্করা গ্রুপ, তারপর কি আছে, এটা আমাদের ভিটামিন এবং খনিজ লবণ গ্রুপ, তারপর আমাদের কি আছে, এটা হচ্ছে কি আমিষ গ্রুপ, সবার উপরে কি আছে, স্নেহ বা ফ্যাট জাতীয় গ্রুপ। অর্থাৎ টোটাল আমরা কয়টা পার্ট পাইছি, 4টা পার্ট পাইছি, ঠিক আছে? এবং 4টাটা খুব ছোটস্থ, খুব ভালো করে তোমার মুখস্থ করতে হবে, পরীক্ষায় সুন্দর করে লিখে দিতে হবে, ঠিক আছে? কোন স্তরের মধ্যে কি থাকবে, কারণ এই যে আদর্শ খাদ্য পিরামিডটা গ কিংবা ঘতে আসার মতো অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন আমরা পড়বো প্রিন্সিপাল অফ ফুড হ্যাবিট। অর্থাৎ আমরা যে উন্নত জীবনযাপনের জন্য আমরা যে খাচ্ছি, ধরো আমাদের বর্তমানে হয়টা কি, আমার ভাল লাগে বার্গার, ভাল লাগে পিৎজা, ভাল লাগে আমার বিভিন্ন রকম ফ্রেঞ্চ ফ্রাই, ভাল লাগে আমার বিভিন্ন শেকস, ভাল লাগে, তো আমি ওগুলো বেশি খাই, তাই না? কারণ এগুলো মুখরোচক খাবার, কিন্তু ভাই এগুলো আমাদের শরীরের জন্য সবচেয়ে ক্ষতিকারক। চিপস, ড্রিঙ্কস, কোকাকোলা এগুলো সবচেয়ে আমাদের শরীরের জন্য খুবই খারাপ, তাই না? বাট তা আমরা এগুলো বেশি খাচ্ছি। সো আমরা যে একটা খাবার খাবো, অর্থাৎ আমাদের যে ফুড হ্যাবিট, এটা অবশ্যই কী অনুযায়ী হতে হবে, সুষম খাদ্য অনুযায়ী হতে হবে, ঠিক আছে? আমার যে শরীর, আমার শরীরের জন্য আমিষ একটুক দরকার, সো আমার একটুক ডেলি অ্যাটলিস্ট আমিষ খাওয়া লাগবে, যাতে আমার শরীরের মধ্যে বৃদ্ধি সাধন ক্ষয়পূরণটা বরাবর হইতে পারে, তাই না? এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ ফুড হ্যাবিট। এটাতে আমরা কি করি, তার পুরাপুরি জিনিসটাকে বিবেচনা করে, অর্থাৎ তার মধ্যে ডেলি কতটুক ক্যালোরি আমার শরীরের মধ্যে দরকার, ঠিক আছে? খাদ্যের পুষ্টিমান কীভাবে আছে, তাকে কীভাবে খাওয়াবো, এবং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যতটুকু সম্ভব প্রাকৃতিক খাদ্য নির্বাচন করব, ঠিক আছে? লাইক আমি যদি তোমাকে বলি একটা জিনিস থেকে আমি প্রোটিন পাচ্ছি, সেটা আমি একটা কৃত্রিম খাবার থেকেও পাচ্ছি, সেটা আমি একটা প্রাকৃতিক খাবার থেকেও পাচ্ছি, তাই না? এখন অবশ্যই আমার চুজ করতে হবে কাকে, যেটা আমার স্রষ্টা নির্মাণ করছে ওইটাকে, তাই না? কারণ তার মধ্যে যেটা আছে সেটা জেনুইন, তার মধ্যে খারাপ কিছু নাই। বাট কৃত্রিম হইলে দেখা যায় তার মধ্যে কোনো না কোনো খারাপ জিনিস অবশ্যই থাকে, ঠিক আছে? বুঝতে পারছি? এবং এক্ষেত্রে কিন্তু আরও অনেক কিছু আছে, যেমন মানুষটা মোটা নাকি চিকন সেটাও ডিপেন্ড করবে। এবং আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার কি জীবন মান কিংবা তার পারিবারিক আয় কত। যেমন ভাইয়া খুবই সিম্পলি আমি যদি বলি, আমার হচ্ছে তোমার প্রোটিনের উৎস কিন্তু অনেক দামি মাছও আছে, আবার একদম কম দামি মাছও আছে। সো যার পারিবারিক একদম কম, তার হচ্ছে আমার তো মূল লক্ষ্য কি, যাতে তার প্রোটিনটা এনশিওর থাকে, তাই না? তার যাতে প্রোটিনটা তার দেহের মধ্যে প্রবেশ করে। এখন টাকা দিয়ে তো কিছু যায় আসে না, আমিষ প্রোভাইড করতে পারলেই হইল, ঠিক আছে? সো অবশ্যই আমি যে ফুড হ্যাবিট যে বানাবো, কাউকে যে আমি নিউট্রিশনসটা যে মানুষকে ফুড হ্যাবিটের চার্টটা দেয় না, সো অবশ্যই তারা কি বিবেচনা করে, তার পারিবারিক আয়টাও বিবেচনা করে। সো এগুলো মুখস্থ করতে হবে। খাদ্য নির্বাচন, পুষ্টিমান, ক্যালোরি, পারিবারিক আয় ইত্যাদি সম্পর্কে অবশ্যই নজর রাখতে হবে, ঠিক আছে? একটা সুষম খাদ্যের বৈশিষ্ট্য এই জিনিসটা একদম ছোটস্থ রাখতে হবে। কি কি? টোটাল 6টার মতো আছে, ঠিক আছে? বিভাগের জন্য যাতে প্রয়োজনীয় শক্তি প্রোভাইড করতে পারে, শর্করা, আমিষ, চর্বি এগুলো যাতে নির্দিষ্ট অনুপাতে থাকে, ভিটামিন, খনিজ লবণ এবং রাফেজ অবশ্যই ভালোভাবে থাকতে হবে। তারপর দেখো ফল এবং টাটকা শাকসবজি অবশ্যই থাকতে হবে, অবশ্যই পানি এবং খনিজ লবণ থাকতে হবে। খাদ্য অবশ্যই কী হতে হবে, সহজ পাচ্য হইতে হবে। ভাই সহজ পাচ্য মানে কি জানি? সহজ পাচ্য মানে হচ্ছে যাতে সহজে খাবারটা আমার শরীরের মধ্যে হজম হয়। যেমন এই যে অনেকে আমরা গরুর বট খাই না, ওই গরুর বটটা কিন্তু আমাদের শরীরের মধ্যে হজম হতে একটা নির্দিষ্ট বেশি সময় লাগে, ঠিক আছে? কিংবা আবার কিছু খাবার আছে যারা আমাদের শরীরের মধ্যে সহজেই কী হয়ে যায়, পাচ্য বা হজম হয়ে যায়, ঠিক আছে? সো যারা ইজিলি হজম হয় তাদেরকে আমাদের বেশি ইনটেক করা দরকার, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমাদের সুষম খাদ্য। এটা সম্পর্কে আমরা আগেও পড়ছি। এই যে সুষম খাদ্য জিনিসটা আমাদের খুব ভালো করে জানতে হবে। সুষম খাদ্য কাকে বলে? যে খাবারের মধ্যে আমাদের খাদ্যের যে অত্যাবশ্যকীয় 6টা উপাদান, কি কি? আমিষ, আমাদের সবার আগে কি কার্বোহাইড্রেট, আমিষ, স্নেহ,
তারপর কি ভিটামিন, খনিজ লবণ এবং পানি, সবকিছু খুব সুন্দরভাবে সাজানো থাকবে, সবকিছুই থাকবে, তাকে আমরা কি বলবো, সুষম খাদ্য বলবো। ঠিক আছে, এখন এই যে তোমার খাবার যে আমি নির্বাচন করব সেটার জন্য, অর্থাৎ খাবার যে তালিকা বা মেনু করব একটা পরিবারের জন্য, সেটা অবশ্যই আমার কী কীভাবে করতে হবে, তার দেহের চাহিদা কি, খাদ্যের সহজলভ্যতা কোনটা বেশি। লাইক আমাদের সিজনাল কিছু ফ্রুটস আছে না, ধরো এখন সিজন নাই কিসের, এখন সিজন নাই সাপোজ আঙ্গুরের। ঠিক আছে, এখন যদি আমি আঙ্গুর খাই কিসের জন্য, ভিটামিন সি এর জন্য, তাহলে আমার অনেক টাকা দিতে হচ্ছে। এখন যদি ভাই আমি আঙ্গুর না খায়া কোনো মতো যদি আমি আম দিয়েও যদি আমি এই যে তোমার ভিটামিন সি এর চাহিদা যদি পূরণ করতে পারি, তাহলে এখন আমি অবশ্যই কাকে চুজ করব, আমকে চুজ করব, কারণ এখন আমের দাম কি কম, কিন্তু দুইটাই তো প্রাকৃতিক খাবার, দুইটাই প্রোভাইড করতেছে কি ভিটামিন সি। আমার কথা বুঝতে পারছো? সো অবশ্যই আমার খাদ্যের সহজলভ্যতা এটা বিবেচনা করতে হবে, পারিবারিক আয়, এই তিনটা জিনিস হচ্ছে মাস্ট। ঠিক আছে, এই তিনটা জিনিস আমার মাস্ট, কিসের জন্য, আমি যে খাদ্য তালিকা তৈরি করব তার জন্য। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে খাদ্য তালিকা তৈরির জন্য আমার কি কি বিবেচনা করতে হবে, দেখো একদম ভালো করে বিবেচনা করতে হবে। লাইক একটা ব্যক্তির যে সেটা ছেলে নাকি মেয়ে, সেটা অবশ্যই ভাবতে হবে, কারণ মেয়েদের দেহের যে গড়ন ওইটা একরকম, ছেলের যে গড়ন ওইটা একরকম। ঠিক আছে, এবং তার পেশা কি, ধরো ফিউচারে আমি যদি আল্লাহ বাঁচা রাখে আমি ডাক্তার হব, সো আমার ডাক্তার যে প্রফেশন সেটা অবশ্যই একটা কি খুব বেশি মানসিক পরিশ্রমের প্রফেশন, কিন্তু শারীরিক পরিশ্রম একদমই হয় না। কিন্তু ধরো ভাই যারা খেলোয়াড় আছে তাদের আবার কি, তাদের মানসিক পরিশ্রম তেমন একটা করা লাগে না, কিন্তু খুবই শারীরিক পরিশ্রম করা লাগে। তো আমার যে খাদ্যের চাহিদা আর ওই যে আমাদের যে খেলোয়াড়দের যে খাদ্যের চাহিদা, দুটো কি সেম হবে? কখনো সেম হবে না। অবশ্যই আমাদের দেশের খেলোয়াড় নিয়ে বলে কিছু লাভ নাই, আমি বাইরের দেশেগুলো বোঝাচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমাদেরগুলোতে কোনো আগামাথা নাই। আচ্ছা যাই হোক, তাহলে খাদ্যের মূল্যমান সম্পর্কে জ্ঞান রাখতে হবে। ঠিক আছে, দেহের ক্ষয়পূরণ এবং গড়নের জন্য যা প্রয়োজনীয় আমি সেটা আমি দিচ্ছি কিনা, ভিটামিন, খনিজ লবণ, পানি আছে কিনা, তারপর ঋতু, আবহাওয়া এবং খাদ্যাভ্যাস সম্পর্কে জ্ঞান রাখতে হবে। যে আমার খাদ্যাভ্যাস, যেমন আমি কলিজা একদমই খাইতে পারি না, ঠিক আছে, আমি আমার কথা বলি, আমি কলিজা একদমই খাইতে পারি না, কিন্তু যদি কেউ আমাকে ভিটামিন এ সাপ্লাই করার জন্য, প্রোভাইড করার জন্য, আমার যদি মানে ইচ্ছা না করা সত্ত্বেও যদি আমি ভিটামিন এ এর জন্য কলিজা খাইতে থাকি, এটা আমার শরীরের মধ্যে কিন্তু কি রিভার্স অ্যাকশন হবে। মাথায় রাখবা, মনের সাথে শরীরের একদম ওতপ্রোতভাবে সম্পর্ক আছে। যেটা আমি চাচ্ছি না খাইতে, সেটাও যদি আমাকে খাওয়া হয় তাহলে একটা অবস্থা হয়, সেটাকে আমরা ইংলিশে বলি কি জানো, মেডিকেল টার্ম হচ্ছে রিগারজিটেশন। ঠিক আছে, রিগারজিটেশন, অর্থাৎ আমাদের দেখো না পেট থেকে খাবারটা বের হয়ে যেতে চাই বমি হয়ে, ওইটাকে বলে রিগারজিটেশন। ঠিক আছে, সো এটা অবশ্যই হইতে পারবে না, সেটা আরও খারাপ ইফেক্ট হবে। সো অবশ্যই আমার খাদ্যাভ্যাসটা বিবেচনা করতে হবে, তারপর পারিবারিক আর্থিক সঙ্গতি এটা সামঞ্জস্য রাখতে হবে। তাহলে ভাই বুঝতে পারছি না, এই যে দুইটা জিনিস পড়ালাম, মানে আদর্শ খাদ্য কীভাবে, সুষম খাদ্যের চার্ট কীভাবে তৈরি করব, এবং আমি যখন খাদ্যের নীতিমালা অর্থাৎ আদর্শ খাদ্য যখন দিব তখন তার ক্ষেত্রে কী কী বিবেচনা করব, এই দুটো কোয়েশ্চেন কিন্তু তোমাদের একসাথে আসবে। ঠিক আছে, সো দুইটা যে আমি তোমাদের পয়েন্টগুলো পড়ালাম না 6টা, এবং তারপর আর কিছু পয়েন্ট, এগুলো একদম দুইটা একসাথে ঠুরস্থ করে রাখবা। ঠিক আছে, তাহলে তোমার জন্য সুবিধা হবে। বুঝতে পারছি? আচ্ছা দেখো, পূর্ণবয়স্ক পুরুষ এবং নারীর জন্য সুষম খাদ্য তালিকা, যেমন খুবই সিম্পল, একটা মানুষ সে ধরো একজন ধরো মহিলা, ঠিক আছে, একটা কিশোরী মহিলা এবং একটা গর্ভবতী মহিলা, দুইজনে কি ক্যালোরি চাহিদা সেম না? গর্ভবতী মহিলার অনেক বেশি দরকার। ঠিক আছে, বুঝতে পারছি, কারণ তার মধ্যে তো আরেকটা জীবন আছে, তাই না? সো এরকম যে ক্যালোরি রিকোয়ারমেন্ট, এগুলো বিভিন্ন রকম চার্টে আলাদা আছে, অর্থাৎ কার ক্ষেত্রে কতদূর লাগবে। ঠিক আছে, বুঝতে পারছি, যেমন এই একটু খুব সুন্দর করে চার্ট দেওয়া আছে, কার জন্য কতটুক পরিমাণ আমাদের কি দরকার, বিভিন্ন রকম খাবার দরকার। লাইক আমি যদি বলি ডিম, মাছ, মাংস, ঠিক আছে, যদি একদমই পরিশ্রমহীন হয়, তাহলে তার জন্য আমার কি দরকার, একটা দরকার। ঠিক আছে, মোটামুটি হলেও একটা, আবার পরিশ্রম হলেও একটা, তারপর আমাদের পরিশ্রমহীন হলেও, অর্থাৎ নারীদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে একটা। বুঝতে পারছি, অর্থাৎ ডিম মোটামুটি আমাদের ডেইলি ডিম, মাছ, মাংস একটা দিয়ে চলবে। আচ্ছা, তারপর ধরো আমাদের দেখি আমাদের পাতাযুক্ত শাক, দেখবে এটা মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি খাওয়া লাগে। ঠিক আছে, কারণ তার দেহের মেটাবলিজম অনুযায়ী শাকসবজির প্রয়োজনীয়তা অনেক বেশি। যেমন ধরো পুরুষের ক্ষেত্রে 40 গ্রাম লাগতেছে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে 100, 150, যারা পরিশ্রমী তাদের ক্ষেত্রে, যারা ওয়ার্কিং উম্যান তাদের ক্ষেত্রে অলমোস্ট 150 গ্রাম কি খাওয়া লাগবে, পাতাযুক্ত শাকসবজি খাওয়া লাগবে। ভাই আমার কথা বুঝতে পারছো? এভাবে করে তুমি এই চারটা পড়বা। ঠিক আছে, সাপোজ ধরো শিম বা বরবটি, এটা কিসের সাপ্লাই করতেছে, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি বিভিন্ন রকম ভিটামিনের সাপ্লাই করতেছে। ঠিক আছে, এবং ভিটামিন এও আছে এটাতে, ভিটামিন বি কমপ্লেক্সও আছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের বিভিন্ন রকম মানুষ অনুযায়ী এটা কি ভেরিয়েবল, তাই না? বাট তোমার যেটা জানা লাগবে বেশি সেগুলো হচ্ছে সেইমগুলা, যেমন ধরো ডিমটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পাতাযুক্ত শাকটা গুরুত্বপূর্ণ, আলু, দুধ, তারপর হচ্ছে তেল চর্বি, এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো এগুলো একটু মুখস্থ করে ফেলা ট্রাই করবা, এখানে তো বোঝানোর কিছু আছে, বোঝানোর কিছু নাই। ঠিক আছে, আচ্ছা এটা থেকে তুমি ইজিলি চার্টটা বানাইতে পারবা, নিজের মতো করে চার্ট বানাইতে পারবা।
কেমনে বানাবা এটা আমি একটা আরেকটু পরে করে বলতেছি, কেমনে বানাবা সেটা একটু পরে তুমি দেখতে পাবা। সেটা হচ্ছে বিএমআর দিয়ে বানাতে পারবা, ঠিক আছে, বেজাল মেটাবলিক রেট বা বিএমআর থেকে জিনিসটা তুমি বের করতে পারবা। এটা আমাদের পরের টপিকে পড়াচ্ছে। এখন বাংলাদেশের সাধারণ খাদ্যসমূহের পুষ্টিমান। দেখো প্রত্যেকটা দেশের যে সাধারণ যেসব খাবারগুলো এগুলো কি সেম? অবশ্যই সেম না, এক একটা দেশের এক এক রকম খাবার আছে। সো বাংলাদেশের যেসব ফুড মানে নিউট্রিশনিস্ট যারা আছে তারা খাবারের পুষ্টিমানের জন্য একটা চার্ট বানাইছে। সেটা কোত্থেকে বানাইছে? দ্য ইনস্টিটিউট অফ নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স থেকে, ঠিক আছে, যেটা সংক্ষেপ নাম হচ্ছে INFS, ঠিক আছে, যেটা বাংলাদেশে আছে আর কি, 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা সাধারণ জ্ঞান লাগে। আচ্ছা যাই হোক, সো ওনাদের চার্ট অনুযায়ী আমাদের কোন কোন খাবারে কি পরিমাণ কিলো ক্যালোরি আছে সেটা এখানে চার্ট করে দেয়া আছে। ভাইয়া এটা কেন লাগবে? কারণ পরবর্তীতে যখন আমি বলবো দেখবা একজন গর্ভবতী মহিলার জন্য দরকার কতটুক ভাইয়া, ধরো 2500 কিলো ক্যালোরি তার ডেলি খাবার ইনটেক করা দরকার। এখন ভাইয়া তুমি নিজে চার্টটা বানাই ফেলতে পারবে না। এই যে দেখো শিম, ইলিশ মাছ, কাতাল মাছ, চিংড়ি, গরুর মাংস খাওয়ার মধ্যে কতটুক শক্তি বা কিলো ক্যালোরি আছে আমরা জানি, তাই না? কতটুক আছে আমরা জানি, বুঝতে পারতেছি, তাই না? সো ওইটা দেখে আমি সবগুলোর যোগ করে আমি বলতে পারবো না তার 2500 কিলো ক্যালোরি আমরা কীভাবে ফিল আপ করবো, বুঝতে পারছি? সো এভাবেই জিনিসটা আমাদের পড়তে হবে। এই যে ভাই এটা কিন্তু বুঝতে হবে, এই যে কিলো ক্যালোরি এটা লিখছি কিসের জন্য? পার 100 গ্রামে, মানে 100 গ্রামে তাদের 114 কিলো ক্যালোরি শক্তি থাকবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে ভাই আমি ইজিলি বের করে পারতেছি, কিন্তু এই চার্টটা তোমাদের মুখস্থ করে একটু কষ্ট হবে আমি জানি, বাট জাস্ট যদ্দূর পারা একটু ভালো করে মুখস্থ করবে, বিশেষ করে প্রাণীগুলো মানে এইগুলা, ঠিক আছে, এগুলো একটু ভালো করে পড়বা। তাহলে মোটামুটি এগুলো থেকে মানে রেয়ার চ্যান্সিকও আসতে পারে, খুবই কম আসে বা আসতে পারে, ঠিক আছে। আচ্ছা পারবো? আচ্ছা তাহলে এগুলো এভাবে করে তুমি চার্ট থেকে ইজিলি জিনিসটা বের করে ফেলতে পারবে, ঠিক আছে। আচ্ছা তাহলে তোমাদের একক কাজ কি দিচ্ছে? এই যে দেখো 7 দিনের গৃহীত খাদ্যের তালিকা তৈরি করবে এবং এটিকে সুষম খাদ্যের সাথে তুলনা করে শ্রেণীতে উপস্থাপন করবা, ঠিক আছে। আমি তো এখন পারবো সুষম খাদ্য মানে কি মিন করতেছে, কোন কোন খাবারটা আমি একসাথে মিলে সুষম খাদ্য করতে পারবো, এটা আমি পারবো, তাই না? তোমাদের একক কাজ কিন্তু এটাই দিচ্ছে, ঠিক আছে। তাহলে ভাই আমরা এটা জিনিসটা পারবো না, টোটাল যে আমার প্রাণীর যে পুষ্টিটা সেটা কি, কিভাবে হচ্ছে আমার আদর্শ যে খাবার যে পিরামিড সেটা কি, সুষম খাদ্য কি, খাবার যে নীতিমালা সেটা কিভাবে তৈরি করব, পুরোপুরি জিনিসের সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা অলরেডি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে পরবর্তী টপিকে আমরা এটা নিয়ে আবার পড়াশোনা করবো, এটার যে পরবর্তী টপিকটা নিয়ে পড়বো, লাইক পুষ্টিগুলোর অভাব হলে আমাদের শরীরের মধ্যে কী কী সমস্যা দেখা দিবে এটা নিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।